এখন আমরা অবতল দর্পণ দ্বারা সৎবস্তুর প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করব। এটা চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। মাধ্যমিক পরীক্ষায় প্রায়ই এখান থেকে রশ্মিচিত্র অঙ্কনের ছবি আঁকার প্রশ্ন আসে। তা কীভাবে আমরা রে ডায়াগ্রামটা আঁকবো সেই ডায়াগ্রাম আঁকার কিছু পদ্ধতি তোমাদের সামনে আমি এঁকে দেখাচ্ছি। প্রথম ক্ষেত্রে দেখো লিখেছি বস্তু দূরত্ব, মানে বস্তুটাকে এই যে সবুজ অ্যারো দেখতে পাচ্ছ, এই বস্তুটাকে রেখেছি দেখো সি এর বাইরে। আমরা আগেই দেখলাম যে পিএফ এই ডিস্টেন্সটাকে আমরা কি নামে রাখছি, ফোকাস দৈর্ঘ্য। পিসি এই দূরত্বটাকে আমরা কি বলেছি, বক্রতা ব্যাসার্ধ, এবং সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ। তার মানে এটা যদি এফ হয় তাহলে এটা হবে 2F। তাহলে বস্তুটা কোথায় আছে, 2F এর বাইরে। তারপরের ছবিতে আঁকবো, বস্তুটা একটু সরিয়ে নিয়ে এসে 2F এই বসাবো, মানে সি পয়েন্টে বসাবো। সি পয়েন্ট মানে কত ডিস্টেন্স হবে, এটা 2F দূরত্ব হবে। তারপরের ছবিতে আমরা সি এবং এফ এর মধ্যে বস্তু রাখবো, তার মানে বস্তু দূরত্বটা হবে এফ এর থেকে বড়, 2F এর থেকে ছোট। 4 নাম্বার ছবিতে আমরা কি করব, ফোকাসেই বস্তুটাকে প্লেস করব, এবং লাস্ট ছবিতে রাখবো মেরু মানে পোল এবং ফোকাস এই দুজনের মাঝখানে বস্তুটাকে প্লেস করব। তাহলে এই 5টা অবস্থানের জন্য আমরা রশ্মিচিত্র অঙ্কন করব, এবং প্রতিটা ক্ষেত্রে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি হবে সেগুলো আলোচনা করব। মানে প্রতিবিম্বটা সৎ না অসৎ, উল্টো বস্তু সাপেক্ষে উল্টো না সোজা, মানে সমশীর্ষ না অবশীর্ষ, বস্তুটা যদি যে দূরত্বে রেখেছি তাহলে প্রতিবিম্ব কোথায় পাবো, এগুলো একটু বৈশিষ্ট্য হিসাবে আমরা লিখব। তাহলে ফার্স্ট ছবিটা আঁকি। ফার্স্ট ছবিতে যেটা করব, এই যে বস্তু দেখতে পাচ্ছ এর মাথা এটা, তাহলে বস্তুর মাথা থেকে একটা রে তোমরা প্রধান অক্ষের সমান্তরালভাবে টানবে, যেটা স্পর্শ করবে দর্পণটাকে, মানে আপতিত রশ্মি। অবশ্যই অ্যারো দেবে, অ্যারো না দিলে কিন্তু 0 পাবে। এখন ওই পয়েন্ট থেকে রশ্মি প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, ফোকাস দিয়ে যাবে। এটা আমরা আগে শিখেছি। তাহলে একটা রশ্মি গেল সমান্তরালভাবে, তারপর ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আরেকটা রশ্মি নিতে হবে, দুটো রশ্মি না নিলে ছবি আঁকা যাবে না। মিনিমাম দুটো রশ্মি। আরেকটা রে কোত্থেকে আসছে, এই বস্তুর মাথা থেকে, শীর্ষবিন্দু থেকে ফোকাস হয়ে দর্পণে পড়ল। প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে, আমরা আগে শিখেছি যে রশ্মিটা ফোকাস দিয়ে যায় সেটা সমান্তরালভাবে নির্গত হয় প্রতিফলনের পর। তাহলে এটা সমান্তরালভাবে নির্গত হলো। এখন প্রতিফলিত রশ্মি কটা হলো, একটা দুটো। এই রশ্মি দুটো এক অন্যকে কোথায় ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে ওই বিন্দুতে আমরা একটা উল্টো প্রতিবিম্ব পাবো। কি করে আঁকছি দেখে নাও। তাহলে যদি বস্তুর নাম হয় এ বি, তাহলে প্রতিবিম্ব নাম দেবো ছোট এ বি বা স্মল এ বি। আচ্ছা, প্রতিবিম্বের বৈশিষ্ট্য এখানে দেখতে পাচ্ছ। ফার্স্ট বৈশিষ্ট্য হলো প্রতিবিম্বটা সত্যি করে গঠিত হয়েছে, তাই এটার নাম হবে সদ্বিম্ব। প্রতিবিম্বটা সত্যি গঠিত হয়েছে। আচ্ছা, বস্তুর আকার থেকে ছোট দেখে বুঝতে পারছো, তার মানে এটা কি হবে, বস্তু অপেক্ষা আকারে ছোট। বস্তু অপেক্ষা আকারে ছোট। বস্তুর মাথা দেখো উপরের দিকে আছে, প্রতিবিম্বের মাথা নিচের দিকে আছে, তার মানে এটা বস্তুর সাপেক্ষে উল্টো। উল্টো বা আরেকটা ওয়ার্ড কি শেখালাম, উল্টো বা লিখতে পারো তোমরা অবশীর্ষ। বস্তু সাপেক্ষে উল্টো বা অবশীর্ষ। আর বস্তু রেখেছো 2F এর বাইরে, কিন্তু প্রতিবিম্ব কোথায় গঠিত হলো, ফোকাস এবং সি মানে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। তাহলে প্রতিবিম্বের অবস্থানটা কি, এফ ও সি এর মাঝে। দেখো বুঝতে পারলে কিনা। নেক্সট ছবি, যদি বস্তুটাকে তুমি রাখো এক্স্যাক্টলি সি পয়েন্টে, তাহলে প্রথম রশ্মিটাকে কি শেখানো হলো, প্রথম রশ্মি সমান্তরালভাবে যাবে, কোথায় গিয়ে পড়বে, দর্পণে। প্রতিফলিত হয়ে কোন দিকে আসবে, ফোকাস দিয়ে বেরিয়ে আসবে। আরেকটা রশ্মি যাচ্ছে, ফোকাস দিয়ে বেরোলো, গিয়ে পড়লো, তারপর আলটিমেট কোন দিকে যাবে, প্রতিফলিত হয়ে বেরিয়ে আসবে এইদিকে। কিন্তু দেখো এখানে একটু ভুল হয়েছে আমার,
এটা একটু দাগটা বেঁকে গেছে বলে, তোমরা যদি ঠিকঠাক করে আঁকো এটা এক্স্যাক্টলি এই পয়েন্টের উল্টো দিকে এসে পাবে। আমার একটু ভুল হলো, তোমরা যদি এটাকে ঠিকঠাক করে আঁকো, মেজারমেন্টটা একটু ভুল হয়েছে নেওয়াটা, তাহলে এই রশ্মিটা যদি এইভাবে আসে তাহলে এটা মোটামুটি দেখা যাবে যে পয়েন্টে মিট করবে ঠিক এই পয়েন্টেই মিট করবে এটা, অর্থাৎ যেখানে বস্তু ঠিক তার নিচের দিকেই প্রতিবিম্বটা গঠিত হবে। এটা আঁকা একটু টাফ, এটা একটু প্র্যাকটিস না করলে তুমি এক চান্সে মেলাতে পারবে না। তাহলে এখানে কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, এটাও সত্যি করে মিলিত হয়েছে, তাই এটা হবে সদ্বিম্ব। বস্তু সাপেক্ষে উল্টো, উল্টো বা কি বলেছি অবশিষ্য। বস্তু যেখানে প্রতিবিম্ব সেখানে, তার মানে সি পয়েন্টে বক্রতা কেন্দ্রেই প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাহলে এটা হবে সি বিন্দুতে। আর ঠিকঠাক করে আঁকলে দেখবে এটার সাইজ যা হবে এটার সাইজও একই হবে, তার মানে এটা আকারে কি হবে সমান। তাহলে কি কি বৈশিষ্ট্য হলো, সদ্বিম্ব, উল্টো প্রতিবিম্ব, বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান এবং সি বিন্দুতে। নেক্সট, যদি 2f এর থেকে কম দূরত্ব এবং f এর থেকে বেশি দূরত্ব হয় সেক্ষেত্রে কি হবে, তোমরা একটু মেজারমেন্ট করে আঁকবে, দেখবে ঠিকঠাক ছবিটা আঁকতে পারছো। প্রসিডিউরটা তাও দেখে নাও। বস্তুর শীর্ষবিন্দু থেকে একটা রশ্মি সমান্তরালভাবে গেছে, তারপর প্রতিফলনের পর সে যাবে কোন দিক দিয়ে, ফোকাস দিয়ে। আরেকটা রশ্মি ফোকাস দিয়ে নির্গত হয়েছে, প্রতিফলনের পর সমান্তরালভাবে নির্গত হবে। এখানে তোমরা প্রতিবিম্বটা কোথায় পাচ্ছ, সি বিন্দুর বাইরে পাচ্ছ। তাহলে যখন বস্তুটা সি এর বাইরে ছিল প্রতিবিম্ব হয়েছে সি এর এপাশে, আবার যখন বস্তু রেখেছি সি এর এপাশে প্রতিবিম্ব হয়ে গেল সি এর ও পাশে। তাহলে এখানেও দেখো বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বে কি কি বৈশিষ্ট্য পাচ্ছি। প্রথমত এটা সত্যি করে মিলিত হয়েছে, তাই এটাও সদ্বিম্ব। বস্তুর সাইজের থেকে সাইজটা কি হয়ে গেছে বড়, তার মানে এটা বিবর্ধিত হয়েছে, বিবর্ধিত হলো। এটা বস্তু সাপেক্ষে উল্টো, উল্টো মানেই অবশিষ্য, উল্টো মানে অবশিষ্য। আর এটা গঠিত হয়েছে কোথায়, সি এর বাইরে, তার মানে সি এর বাইরে প্রতিবিম্ব গঠিত হয়েছে। তারপরে ছবি, যদি বস্তুটাকে তুমি ফোকাসে রাখো, স্কেচ পেন দিয়ে আঁকতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, তোমরা পেন দিয়ে বা পেন্সিল দিয়ে আঁকবে ঠিকঠাক ছবিটা আসবে। ফার্স্ট রেটা কি শেখানো হয়েছে, সমান্তরালভাবে যাবে গিয়ে দর্পণে আবরিত হলো, তারপর সমান্তরালভাবে যাওয়ার পর তারপর কোন দিক দিয়ে যায় তোমরা শিখেছো, ফোকাস দিয়ে নির্গত হবে। আরেকটা রশ্মি দেখো, এখানে আরেকটা রশ্মি ফোকাস দিয়ে তো বের করা যাবে না, তাই আমরা আগেও শিখেছি যে রশ্মিটা সি বিন্দু দিয়ে যায় সেটা মানে বক্রতা ব্যাসার্ধ বরাবর যেটা যাবে সেটা ওই বরাবরই ব্যাক করে আসবে। তার মানে যে রশ্মিটা উপরের দিকে এভাবে যাবে সেটা প্রতিফলিত হয়ে এদিকেই ব্যাক করবে। তার মানে এই রশ্মিটা দেখো, এটা ফার্স্ট রে, তারপর এটা বেরিয়ে এলো। আরেকটা রশ্মি এই বস্তু থেকে উপরে দিয়ে গেছে আর সেই পথেই ব্যাক করেছে, কিন্তু দেখো এটা কোথাও মিলিত হচ্ছে না। তার মানে এটা কোথায় মিলিত হওয়ার চেষ্টা করবে, অসীমে। তার মানে ফোকাস থেকে যখন বস্তু আলো বেরিয়ে আসছে তখন সেটা অসীমে মিলিত হচ্ছে, মানে সমান্তরাল রশ্মি বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ। এখানে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে, এরাও মিলিত হবে কিন্তু অসীমে মিলিত হবে, তাই এটা সদ্বিম্ব। বস্তু অপেক্ষা আকারে অনেক বড়, দেখেই বুঝতে পারছো অনেকটাই বিবর্ধিত। কোথায় মিলিত হয়েছে, অসীমে। আর যদি মিলিত হতে পারে তাহলে সেই বস্তুটার সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে, উল্টো হবে, তার মানে এটাও হলো অবশিষ্য।
তাহলে এখানে 4টে পয়েন্ট: সদ্বিম্ব, বিবর্ধিত, অবশিষ্ট এবং কোথায় গঠিত হয়েছে? অসীমে গঠিত হয়েছে। লাস্ট ছবি, যদি ইউ এফ এর থেকে কম হয় তাহলে ফোকাস আর মেরু এর মধ্যে যদি বস্তু রাখা হয়, সেক্ষেত্রে প্রথমে ফার্স্ট এটা কোন দিকে যাবে? সমান্তরালভাবে গিয়ে দর্পণে পড়লো, তারপর প্রতিফলিত হয়ে কোন দিকে আসবে? ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আরেকটা রশ্মি কোন দিকে যাবে? শিখলাম কি, যে বস্তুর মাথা থেকে মানে শীর্ষবিন্দু থেকে একটা রশ্মি যাবে, দর্পণে পড়বে, যেহেতু এটা অভিলম্ব বরাবর পড়লো তাই ও সেই পথেই ব্যাক করে আসবে, মানে সি দিয়ে বেরিয়ে যাবে। এখন দেখো এই রশ্মিগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে, তাহলে আমরা যদি এই রশ্মিগুলোকে একটু পিছিয়ে দিই তাহলে দেখো মনে হচ্ছে এটা যেন এই বিন্দু থেকে আসছে। তাহলে এইখানে দর্পণের পেছন দিকে এখানে আমরা একটা অসৎ বিম্ব পাবো, কারণ দর্পণের পেছন দিকে তো কোনো প্রতিবিম্বের সত্যি করে অস্তিত্ব থাকে না, তাই আমরা ওখানে একটা প্রতিবিম্ব পেয়েছি যেটা অসৎ প্রতিবিম্ব হবে। তাহলে এখানে বৈশিষ্ট্য কি লিখব? ফার্স্ট, অসৎ বিম্ব। দেখো বস্তুর মাথা উপরের দিকে, এটাও প্রতিবিম্ব মাথা উপরের দিকে, তাহলে এটা কি হবে? সমশীর্ষ, মানে বস্তুর সাপেক্ষে সোজা, বস্তুর থেকে আকারে বড় হয়ে গেছে, তার মানে কি লিখবো? এটা বিবর্ধিত। আর পজিশনটা কোথায় হয়েছে? যদি এটা বস্তুর নাম হয় এ বি, ক্যাপিটাল এ বি, তাহলে এটা হবে স্মল এ বি। পজিশনটা কি? দর্পণের পেছন দিকে, তাহলে এটা হচ্ছে দর্পণের পিছনে। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি আসে? যদি বলা হয় যে অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুর অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব অঙ্কন করো, তাহলে এই ছবিটা আঁকতে হবে। যদি প্রশ্ন আসে অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব অঙ্কন করো, তাহলে এটা আঁকতে হবে। যদি বলা হয় অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো, তাহলে এটা আঁকতে হবে। যদি বলা হয় অবতল দর্পণ দ্বারা কোনো বস্তুর সৎ এবং খর্বাকার, খর্বাকার মানে কি? ছোট, প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো, তাহলে এটা আঁকতে হবে। এই প্রশ্নগুলো পরীক্ষাতে প্রায় আসে। আর আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে এই প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র আঁকবো। এটার ক্ষেত্রে আমাদের 5 রকম ছবি আসবে না, একটাই ছবি আঁকলেই হয়ে যায়। বস্তু কোথায় রেখেছি দেখতে পাচ্ছ, দর্পণের এই প্রতিফলতল যেদিকে সেদিকে বস্তু রাখা হয়েছে। এখন প্রথম রশ্মিটা কিভাবে যাবে তোমরা দেখেছো, প্রথম রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে, দর্পণে আপতিত হলো। তারপর এই রশ্মিটা কোন দিকে যায় আমরা জানি, যেন মনে হচ্ছে ফোকাস থেকে অপসৃত হচ্ছে। এটা ফার্স্ট রে। সেকেন্ড রেটা কোন দিকে যাবে না, যদি এই শীর্ষবিন্দু থেকে সি এর দিকে অভিমুখ করে কোনো রশ্মি যায় তাহলে এটা কি অভিলম্ব আপতন হয়েছে? তার মানে যেদিকে গেছে সেই দিক বরাবরই প্রতিফলিত হবে, মানে সেই লাইন বরাবর প্রতিফলিত হবে উল্টো দিকে। তাহলে এখন এটাকে লাইনটাকে ডট ডট দিয়ে বাড়িয়ে দাও। ব্রোকেন লাইন কেন দিচ্ছি? যেহেতু দর্পণের পেছনে তো আলো প্রবেশ করতে পারে না, তাই এখানে অসৎ অঞ্চল। তাহলে এইখানে আমরা একটা অসৎ প্রতিবিম্ব পাবো। এই অসৎ প্রতিবিম্ব আগের ক্ষেত্রে দেখবে যে অবতল দর্পণের 5 নম্বর ছবিতে দেখেছো, ওটা আমরা ব্রোকেন লাইন দিয়ে জয়েন করেছি। অসৎ বিম্ব মানেই ব্রোকেন লাইন হবে। আর সলিড লাইন কখন হবে? যদি সৎবিম্ব হয়। তাহলে এখানে কি কি বৈশিষ্ট্য চোখে পড়ছে তোমাদের? প্রথম বৈশিষ্ট্য হলো যে এটা কোনো অস্তিত্ব সত্যি করে নেই, তাই এটার নাম কি দেবো? অসৎ প্রতিবিম্ব। এটা বস্তুর থেকে আকারে কি দেখতে পাচ্ছ? ছোট, তাহলে বস্তু অপেক্ষা আকারে ছোট বা খর্বাকার। থার্ড পয়েন্ট কি হবে? এটা মাথা উপরের দিকে আছে, এটারও মাথা উপরের দিকে আছে, মানে এটা কি হবে? সমশীর্ষ।
এ বি, এটাও দেখো এ স্মল বি। আর গঠিত হয়েছে কোথায়? দর্পণের যে পাশে বস্তু তার বিপরীত পাশে, তার মানে দর্পণের পেছনে। তাই অসৎ বিম্বর সবসময় কী হয়? সমশীর্ষ হয়, দেখতে পাচ্ছ, এবং সেটা ব্রোকেন লাইন দিয়ে জয়েন করবে। তোমরা এটা যদি কম্পাস দিয়ে বাড়িতে প্র্যাকটিস করার সময় কম্পাস দিয়ে এটাকে পুরো একটা সার্কেল এঁকে নেবে। এই সার্কেলটার মোটামুটি একটা সেন্টার অফ কার্ভেচার যেখানে তুমি কম্পাসটা বসিয়েছো সে সি হবে। এই পি সি এর অর্ধেক করে সেখানে এফ বসাবে। তারপর বাকি ছবির যা প্রসিডিওর শিখেছো সেটা মেনটেন করে দেখো, একই রকম ছবি তুমি পাচ্ছ। আচ্ছা, এখন আলোচনা করা যাক অবতল দর্পণ আমরা কোথায় কোথায় ব্যবহার করি এবং উত্তল দর্পণই বা কোথায় কোথায় ব্যবহার করি। অবতল দর্পণ আমরা ব্যবহার করি, অবতল দর্পণের ওই রশ্মিচিত্র অঙ্কনে যে 5 নম্বর চিত্র তোমরা দেখেছো, যে যদি বস্তুটাকে দর্পণের খুব কাছাকাছি রাখতে পারি তাহলে প্রতিবিম্বটা অসৎ এবং বিবর্ধিত হয়েছিল। এই ধর্মকে কাজে লাগিয়ে আমরা দেখি কি, যদি তুমি দেখবে দাঁতের যে ডাক্তার বা দন্ত চিকিৎসকেরা দাঁত তোলার সময় একটা যন্ত্র ইউজ করেন, একটা মিরারের মতো কাজ করে, সেটা দাঁতের কাছে নিয়ে গিয়ে দাঁতটাকে বড় করে দেখার চেষ্টা করেন। তাই দন্ত চিকিৎসকেরা অবতল দর্পণ ব্যবহার করেন। করে থাকেন। 2 নম্বর পয়েন্ট, বাড়িতে যারা দাড়ি কাটেন বা শেভিং মিরর, দাড়ি কাটবার জন্য এই অবতল দর্পণ ব্যবহার করা হয়। কি সুবিধা হয় আগেই বললাম, যে ফোকাসের মধ্যে যদি তুমি দর্পণটাকে নিয়ে যাও, অর্থাৎ দর্পণটা যদি মুখের খুব কাছে ধরো, দেখবে নিজের একটা বড় মানে বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাতে কি হয়? দাড়ি কাটতে সুবিধা হয়, মানে শেভিং মিরর। এছাড়াও সার্চ লাইট বা টর্চ লাইটের যে হেডলাইট থাকে ওইটা একটা অবতল দর্পণ ব্যবহার করা হয়। ওটা বিশেষ ক্ষেত্রে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। তার ফোকাসে যদি তুমি ওই একটা বাল্ব রাখো তাহলে সেই বাল্ব থেকে আলোটা কি হচ্ছে? অপসারিত হচ্ছে। ওটা তো ফোকাসে আছে, তারা অপসারিত হওয়ার পর তারা বেরোবে কি হবে? সমান্তরালভাবে বেরোবে লাইটটা, ফলে আলোটা নির্দিষ্ট দিকে যায়। তাই সার্চ লাইট বা টর্চ লাইটের ক্ষেত্রে আমরা এই দর্পণ ইউজ করি। এবার আসছি উত্তল দর্পণের ব্যবহার। তোমরা গাড়িতে দেখবে একটা ওই পেছনের যানবাহন দেখার জন্য একটা মিরর ইউজ করা হয়, যাকে বলা হয় ভিউ ফাইন্ডার বা রিয়ার ভিউ মিরর। ওই রিয়ার ভিউ মিররটাও উত্তল দর্পণ ইউজ করি। কারণটা কি না, দর্পণটা তো সাইজে ছোট এবং রাস্তার পেছন দিকে মানে তুমি যে গাড়ি নিয়ে যখন যাচ্ছ, তোমার পেছনে যত গাড়ি আছে তার সংখ্যা তো অনেক, এবং তারা অনেক দূর থেকে বিস্তৃত জায়গা থেকে তাদের ছবি তোমার এই দর্পণে ধরা পড়বে। কি করে না, দেখো যদি বিভিন্ন দূরবর্তী স্থান থেকেও যদি রশ্মি এসে পৌঁছায়, সেটা ড্রাইভারের চোখে গিয়ে পড়বে। তার মানে এই ফিল্ড অফ ভিউ, এই দৃষ্টিক্ষেত্রটা কি হয়? খুব বিস্তীর্ণ, মানে অনেকটা অঞ্চল জুড়ে এর দৃষ্টিক্ষেত্র বা ফিল্ড অফ ভিউ, এই ফিল্ড অফ ভিউটা অনেকটা বড় হয়। কিন্তু অন্য দর্পণের ক্ষেত্রে তুমি এই সুবিধাটা পেতে না, ফিল্ড অফ ভিউ অনেকটা বিস্তীর্ণ। লাস্ট টপিক হলো যে তুমি সমতল দর্পণ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ শনাক্ত করবে কি করে। 3টে দর্পণ তুমি টাচ করবে না, হাত দিয়ে না ধরে কি করে শনাক্ত করবে যে কোনটা কোন দর্পণ। এটা ক্ষেত্রে একটাই ওয়ে হলো যে তুমি যদি ওই 3টে দর্পণের খুব কাছাকাছি কোনো বস্তুকে নিয়ে যাও, খুব কাছাকাছি যদি কোনো বস্তুকে নিয়ে যাও, তুমি দেখবে সমতল দর্পণের ক্ষেত্রে সমশীর্ষ সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়েছে। তার মানে সমান আকারের প্রতিবিম্ব হয়েছে মানে তুমি বুঝবে সমতল দর্পণ। যেমন তুমি যখন আয়নাতে নিজেকে দেখো, নিজেকে বড়ও দেখো না ছোটও দেখো না, একই আকারে দেখো। যদি অবতল দর্পণটাকে নিয়ে যাও, মানে বস্তুটাকে যদি এই দর্পণেও কাছে নিয়ে এসো, দেখবে বড় আকারের প্রতিবিম্ব গঠিত হয়েছে, যেটা আমরা আগেই আলোচনা করলাম শেভিং মিররের ক্ষেত্রে। তাহলে সেটা অবশ্যই কি দর্পণ হবে? যদি বড় নিজের মুখটা যদি তুমি বড় দেখো,
তাহলে সেটা অবতল দর্পণ। আর যদি দেখো নিজের মুখটা আকারে ছোট হয়ে গেছে, মুখের প্রতিবিম্বটা আকারে ছোট হয়ে গেছে, সমশীর্ষ কিন্তু আকারে ছোট, সেই দর্পণটা কি হবে? উত্তল দর্পণ হবে। এইভাবে আমরা তিনটে দর্পণকে হাত দিয়ে স্পর্শ না করে শনাক্ত করতে পারি।